চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দক্ষিণান্ত। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দক্ষিণান্ত। গাড়ির ভেতর অন্ধকার ঝুলছে, একটা বিরাট কালো পেন্ডুলাম যেন। সকালবেলা মোগলসরাইয়ের আগে আর স্টপেজ নেই। চাকায় চাকায় বেড়ে চলল স্পিডের অস্থিরতা। কত মাইল জুড়ে ছুটতে পারে এই কানাডিয়ান ইঞ্জিনগুলো? ৫০, ৬০, ৭০। গাড়ি, অন্ধকার, সময় একসঙ্গে ছুটে চলছে। মোগলসরায়ে পৌঁছাবার আগেই অনেকগুলো নক্ষত্র ঝরে যাবে, আর অনেক মাইল। আর এলোমেলো সহস্র স্বপ্ন ভিড় ঠেলে চেতনার সীমান্তে এসে চোখ মেলে তাকাবে উর্মিলা। কিন্তু তার আগেই সাপের জীবের মতো দাঁড়ালো টর্চের আলো এসে পড়ল উর্মিলার চোখে। উর্মিলা জাগল না। তরল ঘুমের মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতির মতো হয়তো মনে হলো যেন হয় পাশ কাটিয়ে যাওয়া কোনো স্টেশনের ইলেকট্রিক আলোই বুঝি কাচের জানালা দিয়ে ঘুমের মধ্যে আচমকা খানিকটা তপ্ত রোদের স্বপ্নই দেখে ফেলল বা। কিন্তু টর্চ যে জ্বেলেছিল সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পাথর হয়ে। সেই যে কেঁপে উঠেই টর্চটা নিভে গেল। তারপর তার অবশ আঙুল আর টর্চের বোতামটা খুঁজে পেল না। চলন্ত গাড়ির বেপথু অন্ধকারে আশ্চর্য দৃঢ়তায় সে দাঁড়িয়ে রইল স্থির হয়ে। একটা পাহাড়ি নদীর স্রোতের উল্টো মুখে প্রাণপণে জল ঠেলে যেমন দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক সেই রকম। গাড়ি, অন্ধকার, সময় সব একসঙ্গে ছুটে চলছে, বাইরে নয়, তার মনের মধ্যে। এইবার তার পা দুটো বেয়ে একটা তীক্ষ্ণ হিমার্ততা উঠে আসতে লাগলো উপরের দিকে। একবারের জন্য মনে হলো যে পথ দিয়ে সে এসেছে সেই পথ দিয়ে সে ছিটকে চলে যায় বাইরে। কিন্তু হাতের কাছে হঠাৎ কখনো এক শিশি প্রাণঘাতী বিষ পেলে যেমন অকারণে অর্থহীন কৌতূহলে সেটাকে পরখ করে দেখতে ইচ্ছে করে, তেমনি একটা বিষাক্ত মাদকতায় সে অভিভূত হয়ে রইল খানিকক্ষণ। তারপর সেই ঠান্ডা সর্বিল অনুভূতিটা যখন তার বুকের কাছে উঠে আসতে লাগলো, যখন একটা নিষ্ঠুর বরফের মুঠি দিয়ে আঁকড়ে ধরতে চাইল তার হৃৎপিণ্ড, তখন আর থাকতে পারল না। দু পা পিছিয়ে সরে এসে খুট করে সুইচটা টেনে দিল সে। উজ্জ্বল খরধারার আলোয় ভরে গেল কামরা। একটা নিঃশব্দ আর্তনাদ তুলে অন্ধকারটা যেন ঝাঁপ দিয়ে পড়ল চাকার তলায়। আর সচকিতে উঠে বসল উর্মিলা। স্বতন্ত্রভাবে পায়ের দিকে টেনে দিল শাড়িটা। চোখের সামনে বিভীষিকার মতো ফুটে উঠল একা গাড়িতে একটি অপরিচিত মানুষ। মুখের উপর নিচু করে নামানো কালো একটা ফেল্ট হ্যাটের ছায়া পড়েছে। ছাইরাঙা ট্রাউজারের পকেটে একটা হাত পুরে দিয়ে আরেকটা হাত সুইচের উপর রেখে প্রেত মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। আর্তস্বরে প্রাণান্তিক একটা চিৎকার করে উঠল উর্মিলা। হাত বাড়াতে গেল মাথার কাছের অ্যালার্ম সিগন্যালের দিকে। সেই মুহূর্তে ধীরজ ডাকল, উর্মিলা। চমকে উঠেই নিশর হাতখানা খসে পড়ল উর্মিলার পাশে। কাঠের পুতুলের মতো চোখ মেলে তাকিয়ে রইল সে। ততক্ষণে মাথা থেকে ফেল্ট হ্যাটটা সরিয়েছে ধীরাজ। সেই লালচে রঙের কুকরানো চুল, একটা মোটর দুর্ঘটনার স্মারক ডান চোখের উপরের সেই কাটা দাগটা। 4 বছর পরে হলেও ভুল হওয়ার কোনো কারণ নেই বিন্দুমাত্র। তুমি? নিঃশব্দে হাসল ধীরাজ। আর একটা নির্ভুল প্রমাণ হিসাবে ঝিলিক দিয়ে উঠল বাঁধানো দাঁতের দুটো রূপালি ক্লিপ। দেখাটা খুব নাটকীয়ভাবে হলো, তাই না? মুখের উপর হাসি জাগিয়ে রেখেই এগিয়ে এলো ধীরাজ। বসে পড়ল উর্মিলার কাছে। একবারে গা ঘেঁষে বসল না, একটা সৌজন্য সঙ্গত দূরত্ব বজায় রাখল মাঝখানে। আবার স্তব্ধতা। ছোটন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে দুজনের মনের অজস্র কথায় কল্লোলিত হয়ে উঠল স্তব্ধতা। বিস্ময়ের ঝড়টা ভেঙে পড়বার আগে থমথমে কঠিন স্তব্ধতা। তুমি? এবার গোঙানির মতো মনে হল উর্মিলার গলা। নিজের কথাগুলোকে নিয়ে আলতোভাবে খেলা করবার ভঙ্গিতে ধীরাজ বলল, অনেকদিন পর দেখা হলো উর্মি। বড় ভালো লাগছে তোমাকে। একটু মোটা হয়েছ, আরো সুন্দর হয়েছে দেখতে। আস্তে আস্তে বিহ্বলতার ছায়াটা সরে যেতে লাগলো উর্মিলার মুখ থেকে। তার জায়গায় একটা তীক্ষ্ণ যন্ত্রণার রেখা ফুটে উঠতে লাগলো। আমার সুন্দর হওয়া না হওয়ায় কি আসে যায়? মৃদু কণ্ঠে উর্মিলা বলল, আমি তো তোমায় বাঁধতে পারিনি। আজ এই গাড়িতে আমি ছাড়া আর কেউ থাকলেই বা তুমি খুশি হতে। হঠাৎ হা হা করে একটা অট্ট হাসিতে ফেটে পড়ল ধীরাজ। তুমি কি মনে করো উর্মি, এই যোগাযোগটা নেহায়েত কাকতালীয়? মোটেই না। গয়া স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে
এই কামরায় তোমাকে দেখতে পেলাম। কি করব ভাবতে ভাবতে গাড়িটা ছেড়ে দিল। খানিকক্ষণ ফুটবোর্ডে দাঁড়িয়ে থেকে দরজার হাতল ঘোরালাম, লক করা ছিল না। চলে এলাম ভিতরে। তৎক্ষণাৎ জবাব দিল না উর্মিলা, প্রশ্ন করল না। জানালার সূক্ষ্ম জালের ভেতর দিয়ে কি উপায়ে অন্ধকার কামরায় তাকে দেখতে পেল ধীরাজ। বলতে চাইল না। ঘুমানোর আগে নিজে হাতেই সে শক্ত করে লক করে দিয়েছিল দরজাটা। এ ভারী অন্যায় উর্মি। ধীরাজের গলায় অনুযোগের রেশ। এত বড় একটা লেডিস কম্পার্টমেন্টে তুমি একা, দরজা লক না করে ঘুমাতে আছে এভাবে? পথে ঘাটে কত রকমের বিপদ ঘটে আজকাল। তুমি আসবে বলে দরজা খুলে রেখেছিলাম। আমাকে ঠাট্টা করছো উর্মি? ধীরাজ ব্যথিত হল। অবশ্য সে দাবি তোমার আছে। তোমার সম্পর্কে যে অন্যায় আমার হয়েছে তার দায়িত্ব আমি অস্বীকার করছি না। তা হলেও এরকম অসাবধান হয়ে চলাফেরা করাটাও। কিছুক্ষণ ধীরাজের মুখের দিকে অদ্ভুত বুবা দৃষ্টি মেলে তাকিয়ে রইল উর্মিলা। তারপর বলল, পৃথিবীতে সব বিপদ থেকে আমাকে রক্ষা করার ভার ছিল তোমারই। সে ভার যখন তুমি বইতে চাও না, তখন কোনো বিপদকেই আর আমার ঠেকানোর সাধ্য নেই। চারদিকের দেয়াল যার ভাঙা, একটা দরজা লক করা না করায় কতটুকু আসে যায়। কিছুক্ষণ মাথা নিচু করে রইল ধীরাজ। মলিন জুতোটা ঠুকতে লাগলো মেঝের উপর। তোমার কাছে ক্ষমা চাইব না উর্মি, সেজন্যেই। কিন্তু তোমার তো উপায় ছিল। কি উপায়? হিন্দু মতে বিয়ে করে তোমাকে জন্ম জন্মান্তরের বন্ধনে জড়াতে চাইনি আমি। সিভিল ম্যারেজ হয়েছিল আমাদের। আদালতে একটা দরখাস্ত করে দিলেই তুমি মুক্তি পেতে পারতে আমার কাছ থেকে। মুক্তি? এতক্ষণে হাসল উর্মিলা, মৃদু রেখা, নিরক্ত। দূরে থাকলেও আমি তোমার খোঁজখবর নিয়েছি বারবার। আশ্চর্য হয়ে ভেবেছি কেন তুমি এখনো উর্মিলা মুখার্জি থেকে আমার অপরাধকে বয়ে চলছ। কেন তুমি ফিরে যাওনি কুমারী উর্মিলা মল্লিকের মর্যাদায়? একটা অনুতপ্ত জিজ্ঞাসায় এসে থমকে গেল ধীরাজ। জানালার জালের উপর চোখ রেখে বাইরে তরঙ্গায়িত অন্ধকারে কি দেখতে চাইল উর্মিলাই জানে। স্বগতোক্তির মতো বলল, পদবি বদলালেই কি সব বদলায় তোমার ধারণা? মানে? নিজের অজান্তেই ধীরাজ উচ্চারণ করল শব্দটা। উর্মিলা আবার ধীরাজের দিকে ফিরে আনল দৃষ্টি। বিদ্যুৎ ঠিকরে পড়ল তা থেকে। তুমি তার অস্তিত্ব মানো কি মানো না জানি না, কিন্তু ওটা অনেকেরই থাকে। ধীরাজ প্রায় ঘুমিয়ে উঠে বলল এবার, তাহলে আজও তুমি আমাকে ভালোবাসো উর্মিলা? উর্মিলা জবাব দিল না। প্রায় আর্তস্বরে ধীরাজ বলল, কিন্তু এর তো কোনো প্রয়োজন ছিল না। আমাকে মনে রাখবার মতো কিছুই তো তোমাকে দিয়ে আসেনি। বিয়ের 1 মাস না কাটতেই আমার চোখের নেশাও কাটল। তারপর 1.5 বছরের বিবাহিত জীবনে একটি দিনের জন্য সুখের স্মৃতি নয়। বাবার চেক বইয়ের পাতা জাল করে টাকা চুরি করেছি। স্বীকারোক্তির স্বর্গীয় অনুতাপে উদ্বুদ্ধ গলাটাও একবারের জন্য ধরে এলো ধীরাজের। বন্ধুর স্ত্রীকে ভুলিয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেছি। থাক থাক। যন্ত্রণা বিকৃত মুখে ধীরাজকে থামিয়ে দিল উর্মিলা। থাক ওসব। ধীরাজ চুপ করল। তাই তো বটে। এসব কথা নতুন করে মনে করিয়ে দিয়ে আর লাভ নেই। স্বীকারোক্তিটা আত্মপ্রসাদের রূপ নিচ্ছে যেন। অপরাধের তালিকা পেশ করতে গিয়েও যেন নিজের গৌরব প্রচার করেছে সে। নতুন করে অস্ত্রোপচার করেছে উর্মিলার শুকিয়ে আসা ক্ষতের ওপর। কিন্তু এরকম বিয়ে তো অনেকেই নাকচ করে উর্মি। ধীরাজ আবার সূত্র ধরল সন্তর্পণে। সবাই করে না। অল্প অল্প কাঁপতে লাগল উর্মিলার ঠোঁট। হঠাৎ হাতের পিঠে সে চোখের আড়াল করে ধরে আলোটা। বড্ড বেশি জোরালো, বড্ড বেশি জ্বলা করছে চোখে। ঝরঝরিয়ে জল নেমে আসবে কিনা কে জানে। প্রেম অনেকের জীবনে ঋতুতে ঋতুতে আসে, বারে বারে ফুল ফুটায়। চোখের জলটাকে কিছুতেই ঝরতে না দেওয়ার প্রতিজ্ঞায় ঠোঁটে একটা প্রাণপণ চাপা দিয়ে উর্মিলা শেষ করল। কেউ কেউ দেউলিয়া হয়ে যায় একেবারেই। অনুভূতি কল্লোলিত স্তব্ধতায় আবার নীরব হয়ে বসে রইল দুইজন। গাড়ির চাকায় ছিটকে সরে যেতে লাগল দেশকাল। 2-1টি তারা ঝরে যেতে লাগল কৃষ্ণপক্ষের কালো আকাশে। একটা ব্রিজ গুমগুম করে গুমড়ে চলল পায়ের নিচে। শোনো, তাই হবে হয়তো। এরপর কি করা উচিত ধীরাজ ভাবতে লাগল। রক্তের মধ্যে একটা উদ্বেলিত আবেগ ঠেলে উঠতে চলছে। কতদিন পরে আবার সে নতুন করে দেখল উর্মিলার মুখ। 5 বছর আগেকার একরাশ নীল বিকেলে, রোমাঞ্চিত সন্ধ্যায়, কথা বলা না বলা রাত্রি, সব একসঙ্গে দীপিত হয়ে উঠল
উর্মিলার মুখে। এখনই একটা আশ্চর্য মুহূর্ত সৃষ্টি করতে পারে ধীরাজ। আবার পুরনো দিনগুলোর মতো উর্মিলাকে বুকে টেনে নিতে পারে, ক্ষমা চাইতে পারে, বলতে পারে সব শোধবোধ হয়ে গেছে, এসো আবার শুরু করা যাক নতুন পথ চলা। ক্লান্ত, আমিও ক্লান্ত। অনেক অন্ধকার পার হয়েছি, হাতড়ে ফিরেছি অনেকগুলো চোরাগলির আনাচে কানাচে। দেখেছি দাঁড়ানোর জায়গা কোথাও নেই, কোথাও নেই আশ্বাসের একান্ত আশ্রয়। আজ আবার তুমি নতুন করে আমার হাত ধরো উর্মিলা, মুক্ত করো আমাকে, আমাকে উত্তীর্ণ করো। কিন্তু সে সাহস কোথায় ধীরাজের? 3 বছরের বিচ্ছেদ যে প্রেমিকাকে জাগিয়ে রেখেছে, এক মুহূর্তের ছোঁয়া তাকে ঘৃণার মধ্যে রূপান্তরিত করে দিবে হয়তো। না, সাহস নেই ধীরাজের। আকস্মিকভাবে প্রসঙ্গ বদলে ফেলল উর্মিলা, যে মুক্তি পেতে চাইল অসহ্য স্নায়বিক পীড়ন থেকে। চা খাবে একটু? চা? ধীরাজ নড়ে বসল। আছে আমার ফ্লাক্সে, হয়ে যাবে দুজনের। দাও। অন্য প্রসঙ্গে সরে যেতে পেরে ধীরাজও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভালোই হলো, এই ভালো হলো। পুরনো দিনগুলো জীর্ণ হয়ে যাক কবরের ভেতর, তার উপর মাথা তুলক এলোমেলো আগাছার শাড়ি। কোনো একদিন পরিচয় ছিল, আজ দেখা হয়ে গেল আকস্মিকভাবে। যেটুকু ধীরাজের পক্ষ থেকে বলার একটা নৈতিক কর্তব্য ছিল তা বলা হয়ে গেছে। উত্তরে যা বলার ছিল তাও বলেছে উর্মিলা। এরপরে চা খাওয়া যাক সহজভাবে। সকালবেলায় যখন মোগলসরাইতে ট্রেন পৌঁছাবে তখন বিদায় সম্ভাষণ জানানো যাবে সৌজন্য সঙ্গত স্মিত হাসি হেসে। হয়তো এমনও বলা যাবে দুজন একসঙ্গে কিছুটা সময় নেহেত মন্দ কাটল না, কি বলো? বার্থের তলা থেকে ফ্লাক্সটা টেনে আনল উর্মিলা। একটা বেতের ঝুড়ি থেকে বের করল চায়ের পেয়ালা আর প্লাস্টিকের গ্লাস। ছুটন্ত ট্রেনের দোলার ভিতরে যথাসম্ভব সাবধানে চা ঢালতে লাগল গ্লাসে আর পেয়ালায়। তারপর পেয়ালাটা ধীরাজের দিকে এগিয়ে দিয়ে বলল, কিছু খাবে? না, থাক। থাকবে কেন? কোমল গলায় উর্মিলা বলল, অনেক খাবার আছে টিফিন ক্যারিয়ারে। না না, এই অসময়ে কিছু খেতে পারবো না। চায়ের গ্লাসটা তুলে নিয়ে নিজের জায়গায় উঠে বসল উর্মিলা। হাসল একটু। এতক্ষণ পরে তার হাসিটা স্বচ্ছ হয়ে আসছে। ভুলে গেছো সব? ট্রেনে উঠলেই তোমার খিদে পেত, দিন হোক রাত হোক। যে স্টেশনে যা পেতে তাই কিনে খাওয়ার অভ্যাস ছিল তোমার, পুরি, মিঠাই, গরম দুধ থেকে চিনেবাদাম পর্যন্ত। কথাটা বলেই আবার বিবর্ণ হয়ে গেল উর্মিলা। ঘুরে ফিরে সমস্ত আলোচনা আবার সেই ব্যথার জায়গাটায় এসে কেন্দ্রিত হচ্ছে। মুহূর্তে সেটা লক্ষ্য করল ধীরাজ। গুমুট মেঘটাকে কাটিয়ে দেওয়ার জন্য হেসে উঠল হা হা করে। বাস্তবিক কি পেটুকি যে ছিলাম আমি! কিন্তু এখন ওসব বদভ্যাস ছেড়ে গেছে। বয়স বাড়ছে তো, অসময় খেলে আজকাল আর সহ্য হয় না। বয়স বেড়েছে তা বটে, সেই আশাতেই তো দিন কাটাচ্ছে উর্মিলা। আরও কয়েক বছর পার হয়ে যাবে, পাক ধরবে মাথার চুলে। আজকের বেদনা নুন ঝালের স্বাদের মতো অবসরিক রোমন্থনে পরিণত হয়ে যাবে। সেদিন উর্মিলার মনে হবে না কি হতে পারত, কি হয়ে গেছে সে। সেদিন নিশ্চিত হয়ে ভাবা যাবে, যা হওয়ার তাই হয়ে গেছে। এখন শান্তর নির্লিপ্তিতে নিজেকে ভাটার মুখে ভাসিয়ে দেওয়ার পালা। তাই হোক, বয়সে বারুক উর্মিলাও, সেই নির্লিপ্ত নিরাসক্তিতে সেও সমাহিত হোক। কোথায় চলছ তুমি? উর্মিলায় প্রশ্ন করল। জবাব দেওয়ার আগে নিজেকে একবার সামলে নিল ধীরাজ। তারপর বলল, মোগলসরাই। ওখানেই থাকো? জিজ্ঞাসাটা অর্থহীন জেনেও উর্মিলা রোধ করতে পারল না। গয়াতে থাকি। ডেরি অনশন? মির্জাপুরেও কখনো কখনো। ধীরাজ হাসতে চাইল। সে যাক, তুমি? কলকাতাতেই আছি। চায়ের গ্লাসটা নামালো উর্মিলা। অত্যন্ত বিষাদ মনে হলো চাটাকে। একটা কলেজের ডেমনস্ট্রেটরের চাকরি নিয়েছি। তবুও ভালো। চাপা উত্তেজনায় ঠোঁটের একটা কোণ বেঁকে এলো ধীরাজের। আমার বাবার অন্ন তোমাকে মুখে দিতে হয় না। আমার অপরাধে সে অন্ন দিনের পর দিন বিষ হয়ে উঠত তোমার মুখে। জানালার জালের মধ্যে দিয়ে উর্মিলা আবার তাকালো বাইরের দিকে। রাত্রির রং ধূসর হয়ে আসছে। আরও আরও নক্ষত্র ঝরে গেছে আরও সময়। কোথায় চলছ? ধীরাজি জোর টানল। দেরাদুন। বাবা আজকাল ওখানেই বদলি হয়েছেন। এই গরমে দেরাদুন?
হতদম্যতার আমেজ আনল ধীরাজ। কাছেই মুসৌরি। অদ্ভুত দৃষ্টিতে ধীরাজের দিকে কিছুক্ষণ চেয়ে রইল উর্মিলা। তাছাড়া তুমি তো জানো আমি পাঞ্জাবি মেয়ে। মনে ছিল না। ধীরাজ সপ্রতিভ হতে চাইল। আবার নীরবতা। আবেগচঞ্চল নয়, কারো মুখে নয়, সব কথা নিঃশেষ হয়ে যাওয়ার, সব অনুভূতি নিশ্চুপ হয়ে যাওয়ার নীরবতা। বিস্ময়, অনুতাপ, আবেগের পালা শেষ হয়ে গেছে। চা খাওয়া, দু একটা ভদ্রতাসুলভ বাক্য বিনিময়, তাও ফুরিয়ে গেল। তারপর আর থাকা যায় না, আর বসা যায় না উর্মিলার কাছে। এইবার পালানো দরকার। যেমন করে এসে উঠেছিল এই গাড়িতে, তেমন করে বিনা নোটিশে আবার নিজ কক্ষপথে ছিটকে পড়া। এই ট্রেন যখন দেরাদুনে পৌঁছাবে, তখন এই রাত্রিটিকে উর্মিলার অতীত দিনগুলির মধ্যে বিলীন করে দেয়া দরকার। হাতের ঘড়ির দিকে তাকালো ধীরাজ। ট্রেনটা পাংচুয়াল। আর 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে মোগলসরায়ে। টুকরো টুকরো কথা নিয়ে নৈঃশব্দকে জুড়তে জুড়তে কি করে পার হয়ে গেল এই দীর্ঘ একটা সময়। এবার মরিয়া হয়ে ধীরাজ জিজ্ঞাসা করল, তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি, উর্মিলার জবাব। একটা লোহার প্রাচীর পড়ল এইবার। 10 মিনিট ধরে অসহ্য অস্বস্তি, একটার পর একটা মুহূর্ত গুনে যেতে হবে এরপরে। বুকের উপর চেপে ধরা একটা পাথরের মতো এই নীরব নিঃশ্বাস বন্ধ করে আনবে। মোগলসরায় পৌঁছানোর আগেই বাইরের দিকে ঝাঁপিয়ে পড়বে নাকি ধীরাজ? না, একটা উপায় এখনো আছে। পকেট থেকে আতপোড়া একটা চুরুট বের করে আনল সে। তারের জানালাটায় চোখ রেখে দুর্ভেদ্য তন্ময়তার আড়ালে হারিয়ে রইল উর্মিলা। স্টেশন মোগলসরায়। আরক্ত সকাল, কুলি আর যাত্রীদের কোলাহল। এই স্টেশনে নিশ্চয় নতুন যাত্রী উঠবে কামরায়। যদি না ওঠে, একটা সুদীর্ঘ দিন পড়ে রইল সামনে। অন্তত ধীরাজ আর ফিরে আসবে না। ফিরে আসবে না একটা মর্মচ্ছেদী দুঃসহ রাত। ট্রেনটা থেমে এলো আস্তে আস্তে। তারের জালটা তুলে দিল উর্মিলা। বাইরে থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে পড়ল ফ্যানের বাতাসে জলাধরা উর্মিলার চোখে মুখে। ধীরাজ উঠে দাঁড়াল। কালো ফ্যাল্টে হ্যাটটা মাথায় পরে নিল। তবে আসি। এসো, অন্যমনস্ক জবাব এলো উর্মিলার। একবার কি ভাবল ধীরাজ, কি একটা বলতেও চাইল। আর কখনো বোধহয় দেখা হবে না, এমন কিছু একটা হয়তো এগিয়ে এলো ঠোঁটের কোণায়। কিন্তু কি হবে বলে, কি লাভ? অবসাদ জর্জরিত আড়ষ্ট পায়ে ধীরাজ এগিয়ে গেল দরজার কাছে। নিরুদ্যম হাতে হাতলটা ঘোরাল। চকিতের জন্য মনে হলো, কেমন হয় উর্মিলার সঙ্গে দেরাদুন পর্যন্ত চলে গেলে? আগের চাইতে আরও সুন্দর হয়েছে। আবার যেন সে নতুন করে আবিষ্কার করছে তাকে। বলা যায় না, কিছুই বলা যায় না। সব বদলে যেতে পারে, মন বদলে যেতে পারে, আবারও ভালো লাগতে পারে উর্মিলাকে। কিন্তু কি মানে হয় এসব পাগলামির? ধীরাজ নিজেকে সংযত করল। একটা আকস্মিক প্রেরণায় লাফিয়ে পড়ল প্ল্যাটফর্মে। তারপর কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটতে লাগল সামনের দিকে। শোনো, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক চিৎকারে ফিরে চাইল ধীরাজ। উর্মিলা এসে দাঁড়িয়েছে দরজার গোড়ায়। একটা অপরিচিত তীব্র দ্যুতি জ্বলছে উর্মিলার চোখে। আমাকে ডাকছ? ধীরাজ থেমে দাঁড়াল। দু এক পা এগিয়ে এলো মন্ত্রবন্দির মতো। উর্মিলা অস্বাভাবিক গলায় বলল, টয়লেটের জানালা ভেঙে ঢুকেছিলে। পকেটে নিশ্চয়ই ছোড়া কিংবা রিভলভার ছিল। আমার কাছ থেকেই বা পাওনাটা না নিয়ে ফিরে যাচ্ছ কেন? বজ্রা হতের মতো কেঁপে উঠল ধীরাজ। একটা অব্যক্ত শব্দ করল হয়তো, কিন্তু সঙ্গে সঙ্গেই উর্মিলার গলার হাড়ের ছড়া এসে পড়ল পায়ের কাছে। ধীরাজ ছুটে পালানোর আগেই তার দিকে ছুটে এলো আরও একজোড়া ভারী কঙ্কন। একটা গিয়ে লাগলো ডান চোখের কাটার দাগের উপর। যন্ত্রণায় আর্তনাদ করে উঠল ধীরাজ। খানিকটা গরম রক্ত উছলে পড়ল চোখে। দরজার পাশ থেকে তখন উর্মিলা সরে গেছে, এসে লুটিয়ে পড়েছে বার্থের উপর। এইবার প্রাণ ভরে কাঁদতে পারছে উর্মিলা এতক্ষণ পরে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দক্ষিণান্ত। গল্পটি প্রথম প্রকাশ হয়েছিল মাসিক রহস্য পত্রিকায় মার্চ এপ্রিলের সংখ্যায় 1955 সালে। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।